তাহলে আগের ভিডিওতে বলেছিলাম আমি যে 11-এর সায়েন্সে ম্যাথ যে কোনো চ্যাপ্টার দিয়ে শুরু করা যেতে পারে, কিন্তু ট্রিগোনোমেট্রি এমন একটা চ্যাপ্টার যেটা ক্লাস 10 থেকে ক্লাস 11 অর্থাৎ একটা ছোট সিলেবাস থেকে একটা বড় সিলেবাস, ছোট বই থেকে বড় সিলেবাসের মধ্যে যে ভয়টা তার মানে ক্লাস 10 থেকে ক্লাস 11-এর একটা ব্রিজ তৈরি করে। অর্থাৎ ক্লাস 10-এ ট্রিগোনোমেট্রি পড়েছিলে, ক্লাস 11-এ আবার ট্রিগোনোমেট্রি দিয়ে শুরু হচ্ছে, সেটা ব্রিজ হিসেবে কাজ করে। ওই জন্য আমরা এখানে চেষ্টা করব যে ক্লাস 10 আর 11-এর মধ্যে ব্রিজটা তৈরি করার। ঠিক আছে, ক্লাস 10-এ যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটা এখানে আবার আছে এবং সেটা সিলেবাসের মধ্যে আছে। ঠিক আছে, তো সেই কারণে আমরা আজকে কি করব, মোটামুটি ভাবে ক্লাস 10-এরই জিনিসপত্র করব, কিন্তু সেখানে কিছু এক্সট্রা জিনিস থাকবে। তো ট্রিগোনোমেট্রি তো পড়বো, কিন্তু এই চ্যাপ্টারের নাম ট্রিগোনোমেট্রি কেন? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। অন্য কিছু তো হতে পারতো, কিন্তু এই চ্যাপ্টারটার নাম ট্রিগোনোমেট্রি কেন? দেখো, ট্রি শব্দের অর্থ হচ্ছে থ্রি, গণ বা গণ শব্দের অর্থ হচ্ছে সাইড। তিন মানে তিন, বাই মানে দুই, এসব জানি। গণ মানে হচ্ছে, দেখো পলিগন যখন হতো তখন অসংখ্য, যাদের দুই বা ততোধিক যদি বাহু থাকতো তাদেরকে পলিগন বলতাম। ঠিক আছে, তাহলে পলিগন শব্দের অর্থ পলিগন মানে বহুভুজ, যাদের অনেকগুলো সাইড আছে তাদেরকে পলিগন বলতাম। গণ মানে ভুজ, ভুজ মানে হচ্ছে বাহু। আর মেট্রি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ বা মেজারমেন্ট বা মেজারমেন্ট মেজারমেন্ট অর্থাৎ তিনটে সাইড কার থাকে, তিনটে ভুজ কার থাকে ট্রায়াঙ্গেলের, আর ট্রায়াঙ্গেলের পরিমাপ। অর্থাৎ এই ট্রিগোনোমেট্রি শব্দের অর্থ হচ্ছে ত্রিভুজের পরিমাপ। এবার ত্রিভুজে কি পরিমাপ করব? এখানে বিভিন্ন রকম অ্যাঙ্গেল, সাইড এবং অ্যাঙ্গেলের সঙ্গে যে সাইডের সম্পর্ক, সেইটা আমরা ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারে ডিসকাস করব। তার জন্য এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ট্রিগোনোমেট্রি। এবারে ত্রিভুজের পরিমাপ করতে গিয়ে বললাম যে অ্যাঙ্গেল এবং সাইডের মধ্যে একটা সম্পর্ক তৈরি করব। তো বা এই চ্যাপ্টারে আমরা অ্যাঙ্গেলের যে ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারে যেটা করি, যে অ্যাঙ্গেল এবং সাইড এবং ত্রিভুজের যে বিভিন্ন পরিমাপ সেগুলো আমরা নির্ণয় করি। ওকে, তো এই যে অ্যাঙ্গেল, ঠিক আছে, প্রথম কোশ্চেন হচ্ছে এই অ্যাঙ্গেল পজিটিভ না নেগেটিভ? তো অ্যাঙ্গেল কিন্তু, অ্যাঙ্গেলের মান কিন্তু সবসময় পজিটিভ, কিন্তু অ্যাঙ্গেল কিরকম করে আমরা টানছি তার উপর এর পজিটিভিটি বা নেগেটিভ নির্ভর করে। অর্থাৎ অ্যাঙ্গেলের মান পজিটিভ কিন্তু এর সেন্সটা নেগেটিভ। সেন্সটা কি করে বলবো? না, যখন আমরা ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ি কাঁটা কোন দিকে ঘুরে? এমনি করে ঘড়ি কাঁটা ঘুরে, কিন্তু আমরা যদি অ্যাঙ্গেলটাকে এইভাবে টানি, আঁকি, তাহলে সেটা পজিটিভ অ্যাঙ্গেল, পজিটিভ অ্যাঙ্গেল পাবো বা কোণ। এবং যদি ঘড়ির কাঁটার দিকে যদি কোনো অ্যাঙ্গেল আঁকি, তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে, তাহলে নেগেটিভ অ্যাঙ্গেল পাবো। অর্থাৎ সেন্সটা সামথিং -30 ডিগ্রি আছে, মানে অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, কিন্তু আমি যে অ্যাঙ্গেলটা এঁকেছি মাইনাসটা দ্বারা বোঝাচ্ছে যে অ্যাঙ্গেলটা আমি ঘড়ির কাঁটার দিকে এঁকেছি। দ্যাট ইজ দ্য মিনিং। ওকে, ঘড়ির কাঁটার দিকে এঁকেছি। যে ছোটবেলায় যখন তোমাদেরকে কোণ আঁকতে দিত চাঁদার সাহায্যে, তো চাঁদাটা এখানে বসানোর পর তোমরা গুনতে কোন দিক থেকে? এই দিক থেকে। অর্থাৎ এইখানে আছে 10, 20, 30, এইভাবে টানতে দিয়ে এমনি করে কোণ করতে। এইটা মানে হচ্ছে আমরা তখন পজিটিভ অ্যাঙ্গেলই নিতাম, ওই জন্য এইভাবে করতাম। অর্থাৎ দিক মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে পজিটিভ অ্যাঙ্গেল, ঘড়ির কাঁটার দিকে হলে নেগেটিভ অ্যাঙ্গেল। এবারে অ্যাঙ্গেল পরিমাপ করার জন্য তো আমাদের কিছু একক লাগবে, উইদাউট একক কোনো কিছু সম্ভব নয়। তো অ্যাঙ্গেল পরিমাপ করার জন্য, কোণ পরিমাপের জন্য আমাদের কাছে তিনটে একক আছে। আমরা যেটা ছোট থেকে শিখে আসছি, ডিগ্রি দিয়ে, কোণ মানে আমরা ডিগ্রি বুঝি।
এটাকে বলা হয় ষষ্ঠিক পদ্ধতি। 2 নম্বর হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। আর 3 নম্বর হচ্ছে শতক পদ্ধতি। ঠিক আছে, এটাকে ফ্রেঞ্চ সিস্টেমও বলা হয়। ঠিক আছে, তো ষষ্ঠিক পদ্ধতির একক কি? ডিগ্রি। কোনো কিছু একটা ডিগ্রি লিখছি, মনে করো 30, এরকম করে ডিগ্রি চিহ্ন দেয়, মাথার উপরে একটা ছোট্ট শূন্য টাইপের। ঠিক আছে, বৃত্তীয় পদ্ধতি একক হচ্ছে রেডিয়ান। 5 রেডিয়ান আঁকবো, রেডিয়ান কি ডিগ্রি হচ্ছে এইরকম, রেডিয়ানের চিহ্ন হচ্ছে এরকম, অর্থাৎ বৃত্তীয় পদ্ধতির একক হচ্ছে রেডিয়ান। এটা হচ্ছে ডিগ্রি। আর শতক পদ্ধতির একক হচ্ছে গ্রেড, যেটাকে আমরা লিখি মনে করো 5 গ্রেড, উপরে জি। তো এই ডিগ্রি কি জিনিস প্রথমত বলি। তো একটা যদি তোমার কাছে সমকোণ থাকে, এই ষষ্ঠিক পদ্ধতি বোঝাচ্ছি, একটা যদি তোমার কাছে সমকোণ থাকে, সেই সমকোণকে যদি আমরা 90টা ভাগে ভাগ করি এমনি করে, তাহলে এই যে একটা এখানে 90টা ভাগ আছে, একটা অঙ্ককে বলছে 1 ডিগ্রি। এই 1 ডিগ্রিকে যখন আমরা, এটা 1 ডিগ্রি জুম করে নাও, এই 1 ডিগ্রি, এটা আমরা বড় করে জুম করলাম, সেই 1 ডিগ্রিকে যখন আমরা 60টা ভাগে ভাগ করব, তখন সেটা হয়ে যাবে 1 মিনিট। এই ছোট্ট একটা কোণ মনে করো 1 মিনিট, মিনিটের চিহ্ন হচ্ছে একটা দাগ। এই মিনিটটাকে যখন আমরা, মিনিটটাকে জুম করছি আবার, এটা মনে করো 1 মিনিট, এটাকে আবার 60 ভাগে ভাগ করছি একটু করে, তাহলে এই যে ছোট্ট একটা অংশ, এটাকে বলবো 1 সেকেন্ড। অর্থাৎ বৃত্তীয় পদ্ধতির জন্য, যে বৃত্তীয় পদ্ধতির জন্য 1 মিনিট সমান হচ্ছে 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। ওকে, আর এরপর আসছে রেডিয়ান, খুব ইম্পর্টেন্ট। রেডিয়ান কি জিনিস? হোয়াট ইজ রেডিয়ান? রেডিয়ান্সের ডেফিনেশন অতটা আমরা ভালোভাবে শিখিনি, মেবি দেখেছি জানিছি বাট ভুলে গেছি, এরকম টাইপের হয়েছে। তাহলে হোয়াট ইজ রেডিয়ান? রেডিয়ান কি জিনিস? এবং আচ্ছা, তো রেডিয়ান কি জিনিস? একটা বৃত্ত যদি নিয়ে, আর রেডিয়াসের বৃত্ত, ঠিক আছে, তাহলে এই যে অংশটা, এই যে পুরো গোলটা হয়েছে, সেটাকে কি বলা হয়? পরিধি। এই পরিধির যদি ছোট্ট একটা অংশ নিই, তাকে আমরা কি বলতাম? বৃত্তচাপ। তাহলে এই পরিধির ছোট্ট অংশকে কি বলতাম? এখান থেকে এইটুকুর উপর বৃত্তচাপ। তো এই যে আর রেডিয়াসের সার্কেলটা আমি নিয়েছি, এর সমান দৈর্ঘ্যের যদি বৃত্ত, এই পরিধি কত হতো? 2πr। তাহলে এই একটা লেন্থ, এটা সেই লেন্থ থেকে যদি আমি আর দূরত্ব কেটে নিই, অর্থাৎ রেডিয়াসও আর, এই বৃত্তচাপের দৈর্ঘ্যটাও হচ্ছে আর, তাহলে আর রেডিয়াসের বৃত্তের বৃত্তচাপ যদি আর হয়, তাহলে এই বৃত্তচাপটা কেন্দ্রে যতটা কোণ উৎপন্ন করছে, তাকে আমরা বলি 1 রেডিয়ান। এই হচ্ছে আমাদের রেডিয়ানের ডেফিনেশন অ্যাকচুয়াল। এবারে এইখান থেকেই আমরা রেডিয়ানের সঙ্গে ডিগ্রির একটা সম্পর্ক তৈরি করব এই পদ্ধতিতে। ঠিক আছে, তো রেডিয়ানের সাথে ডিগ্রির সম্পর্ক তৈরি করব, অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতির সাথে বৃত্তীয় পদ্ধতির সম্পর্ক তৈরি করব। দেখো, 2πr যখন পরিধি, তখন এটা কোণ কত করছে? 360 ডিগ্রি, কারণ একটা পুরো গোল কত ডিগ্রি কোণ করে? 360 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি কোণ কত করবে? 360/2πr। তাহলে আর যে ডিস্টেন্স, সেটা কত কোণ করবে? 360 ডিগ্রি বাই 2πr ইন্টু আর, আর আর কেটে গেল, 2 কেটে গেল, 180/π। অর্থাৎ আর রেডিয়ান, এটাই 1 রেডিয়ানের সমান। বললাম যে আর রেডিয়াসের বৃত্ত, আর বৃত্তচাপ নিচ্ছে, তাহলে আর বৃত্তচাপ কত কোণ উৎপন্ন করছে? এই 180/π। তাহলে 180/π যদি করে, তাহলে 1 রেডিয়ান সমান 180/π। তো এখান থেকে আমরা বলতে পারবো যে ডিগ্রি থেকে
যদি রেডিয়ানে যেতে চাই তাহলে আমরা ডিগ্রি থেকে যদি রেডিয়ানে যেতে চাই আর রেডিয়ান থেকে যদি ডিগ্রিতে যেতে চাই, তাহলে রেডিয়ান থেকে যখন ডিগ্রিতে যাব তখন 180/পাই দিয়ে গুণ করতে হবে, এবং এটা হচ্ছে তার রিজন, পাই/180 দিয়ে গুণ করতে হবে যখন এটা ডিগ্রি থেকে রেডিয়ানে যাব। এবারে এখানে একটা কনফিউশন হয় যে এই পায়ের ভ্যালু কতগুলো বসাবো। তো পায়ের ভ্যালু নিয়ে চিন্তা করার দরকার নেই, পায়ের ভ্যালু যখন বসাতে হবে কোনো অঙ্কে তখন আমরা 22/7ই বসাবো। ঠিক আছে, 22/7ই আমরা বসাবো, কিন্তু আমাদের মেন প্রসেস হচ্ছে এটা। এই প্রসেসে করলে আমাকে কোথাও যদি দেওয়া থাকে যে পাই/2 মানে কত ডিগ্রি, এবারে অনেক জায়গায় শুনেছি যে পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, এখানে 180 বসানোর দরকার নেই। এই প্রসেসেই আমরা করার চেষ্টা করব যাতে অঙ্ক ভুল না হয় বা কনফিউশন না হয়ে যায় যে পাই ইকুয়ালস টু কোথায় 180 বসাবো, কোথায় 22/7 বসাবো। এইটা যদি রেডিয়ান ডিগ্রি থেকে রেডিয়ান করতে চাই কি দিয়ে গুণ করতে হবে, 180/পাই দিয়ে, 180/পাই দিয়ে, পাই পাই কেটে গেল, হয়ে গেল 90 ডিগ্রি। অর্থাৎ প্রসেসে করবে, কনফিউশন হবে না তাহলে যে পাই সমান কোথায় 180 বসাবো, কোথায় আমরা 22/7 বসাবো। যদি কোথাও বসাতে হয় তাহলে 22/7ই বসাবো। এই যে রেডিয়ানের কথা বললাম আমি, ঠিক আছে, এই রেডিয়ান কিন্তু একটা রেডিয়ান, এক রেডিয়ান সমান কত হলো 180/পাই। 180টা কি একটা বাস্তব সংখ্যা বা একটা নাম্বার, পাই হচ্ছে 3.14 বা 22/7, তাহলে দুটোই নাম্বার, দুটো নাম্বারের ভাগফল কি হয়ে যাবে, একটা নাম্বার বা বাস্তব সংখ্যা। ওই জন্য রেডিয়ান কিন্তু একটা বাস্তব সংখ্যা। তো এইভাবে আমরা ডিগ্রি থেকে রেডিয়ান, রেডিয়ান থেকে ডিগ্রি আমরা করতে পারি এবং পরীক্ষাতে একটা পড়তে পারে। এখানে তোমাদের মাধ্যমিকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল যে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি। ঠিক আছে, 1 রেডিয়ান সমান কত ডিগ্রি প্রুভ করো, বা 1 রেডিয়ান বড় না 1 ডিগ্রি বড়, সেটা আমরা করেছি। সেই অঙ্কটা এখানে তো আর করার দরকার নেই, নিশ্চয়ই খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম ছিল, করেছে অবশ্যই। ঠিক আছে, এরপর আমরা বলবো শতক পদ্ধতি বা ফ্রেঞ্চ সিস্টেম। আরে ফ্রেঞ্চ পদ্ধতি করেছিল কারা, ফ্রেঞ্চরা করেছিল। ফ্রেঞ্চরা হয়তো অঙ্কে কাঁচা ছিল, অঙ্ক দ্বারা কম বুঝতো। ঠিক আছে, সেই জন্য ওরা নিজেদের মতন একটা সিস্টেম বানিয়েছে যে এই যে আমরা কোনো একটা জিনিসকে 90 ভাগে ভাগ করছি, তাকে 60 ভাগে ভাগ করছি, এই জিনিসটা বেশ ওদের পছন্দ ছিল না, ক্যালকুলেশন কঠিন হয়ে যাচ্ছে। ওরা নিজেরা কি করলো না, এই যে 90 ডিগ্রি সেই জিনিসটা করে 100 ভাগে ভাগ করলো। অর্থাৎ যে কোনো জিনিসকে দেখবে 100 দিয়ে যদি কাজ করি আমরা, সেই জিনিসটা ক্যালকুলেশন সোজা হয়ে যায়। সেই জন্য ওরা কি করলো যে এই যে 90 ডিগ্রিটা, এই 90 ডিগ্রিটাকে ওরা 100টা ভাগে ভাগ করলো। ঠিক আছে, 90 ডিগ্রিটা ওরা 100 ভাগে ভাগ করলো, অর্থাৎ 90 ডিগ্রি সমান হচ্ছে 100 গ্রেড। এই ছোট্ট একটা কোণ হচ্ছে 1 গ্রেড। ওকে, এবার আমরা এই যে ডিগ্রি, রেডিয়ান এবং বৃত্তীয় পদ্ধতি, শতক পদ্ধতি এবং ষষ্ঠী পদ্ধতি, ডিগ্রি, রেডিয়ান, গ্রেডের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দিই। তো দেখো, মুছি এটা না, তো আমরা কি দেখলাম যে 90 ডিগ্রি সমান হচ্ছে 1 সমকোণ, জানো এটা। তাহলে 1 ডিগ্রি সমান কত, 1/90 সমকোণ, 1/90 সমকোণ। তাহলে ডি ডিগ্রি সমান কত হবে, d/90 সমকোণ। সিমিলারলি আমরা কি করলাম, পাই রেডিয়ান সমান কত, পাই ইন্টু 180/পাই, অর্থাৎ 180 ডিগ্রি, যেটাকে আমরা বলতে পারি 2 সমকোণ। তাহলে আর রেডিয়ান সমান কত, 2/পাই ইন্টু আর। সিমিলারলি 90 ডিগ্রি সমান হচ্ছে 100 গ্রেড। তাহলে 1 গ্রেড সমান কত, 90/100 ডিগ্রি। তাহলে আমি এটাকে লিখতে পারি যে 180/100
200 বা 2 সমকোণ বা এক এখানে এক সমকোণই দেখো, এক সমকোণ বাই 100, তাহলে জি সমান কত হয়ে যাবে, জি বাই 100। এখান থেকে আমি যেটা পেলাম যে দেখো সবগুলোতে একই করার চেষ্টা করলাম সমকোণ দিয়ে, সেখান থেকে আমি কি পেয়ে গেলাম যে ডি বাই 90 this is equals to 2r by pi, this is equals to g by 100। এইটা হয়ে গেল আমাদের ডিগ্রি, রেডিয়ান এবং গ্রেডের মধ্যে সম্পর্ক। এই সম্পর্কে তোমাকে যখনই কোনো জায়গা থেকে কোনো জায়গায় ট্রান্সফর্ম করতে দেবে, তুমি এখানে পুট করে দিলেই অ্যান্সার পেয়ে যাবে। এরপরে আর একটা জিনিস যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে একটা সার্কেল যদি থাকে, আর রেডিয়াস যদি থাকে, এখানে যদি এস একটা বৃত্তচাপ তৈরি করে এবং এই এস বৃত্তচাপ যদি এখানে থিটা কোণ করে, তাহলে এস ইকুয়ালস টু আর থিটা, এস ইকুয়ালস টু আর থিটা। এবার এইখানে যে থিটাটা তোমরা কিসে নিতে বলো তো, রেডিয়ানে নিতে। দেখবে যে থিটা যদি 30 ডিগ্রি থাকতো, সেটাকে প্রথমে আমরা রেডিয়ান করতাম, তারপরে গুণ করতাম। ডাইরেক্ট 30 গুণ করলে কিন্তু আমাদের অ্যান্সার আসতো না। এই তাহলে রেডিয়ান নেওয়ার মানে কি, থিটাটাকে আমরা রেডিয়ানে নিচ্ছি কেন, থিটাটাকে ডিগ্রি দিয়ে অ্যান্সার হচ্ছে না কেন, বা থিটাটা ডিগ্রি নিলে আমাদের হবে না কেন? দেখো এস হচ্ছে একটা লেন্থ, বাস্তব সংখ্যা বা দৈর্ঘ্য, দৈর্ঘ্য একটা রিয়েল নাম্বার, আরও একটা দৈর্ঘ্য রিয়েল নাম্বার। তাহলে এই ধারে যদি রিয়েল নাম্বার থাকে, তাহলে এই ধারে একটা রিয়েল নাম্বারের সাথে রিয়েল নাম্বার গুণ করলেই তবেই তো আমার দুদিকের একক মিলবে। তার আর আগেই বলেছি আমি রেডিয়ান একটা বাস্তব সংখ্যা, 180 বাই পাই। তাহলে এই কারণে আমাদেরকে এই থিটাটাকে রেডিয়ানে নিতে হতো। এই ভিডিওতে তাহলে আমরা ডিগ্রি থেকে রেডিয়ান আর রেডিয়ান থেকে ডিগ্রি কি করে করতে হয় সেটা জানলাম, আর এস ইকুয়ালস টু আর থিটা যে জিনিসটা সেটা জানলাম। এখান থেকে আমাদের অঙ্ক পড়ে, ডিগ্রি থেকে রেডিয়ান পড়তে পারে, রেডিয়ান থেকে ডিগ্রি পড়তে পারে, দু রকম টাইপ হলো। এস ইকুয়ালস টু আর থিটা থেকে টোটাল অনেক রকমের কোশ্চেন পড়ে। এক নম্বর নর্মালি এখানে তিনটে আননোন আছে, এস আর থিটা, যে কোনো দুটো দিয়ে দেবে, একটা বের করতে হবে, ঠিক আছে, এরকম ধরনের অঙ্ক থাকে। দু নম্বর টাইপ অঙ্ক থাকে যে অনুপাত, দুটো একই বৃত্ত আছে, একই বৃত্তচাপ গঠন করেছে, কিন্তু আলাদা আলাদা দুটো বৃত্ত আছে, তাদের কেন্দ্রে কোণগুলো দিয়ে দেবে যে 60 ডিগ্রি 110 ডিগ্রি, তাহলে তাদের রেডিয়াসের অনুপাত কত, এই অঙ্কগুলো দেয়। দু নম্বর টাইপ হলো। তিন নম্বর হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব দিয়ে দেবে, বা পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব দিয়ে দেবে, পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে দেবে, এবং কতটা কোণ উৎপন্ন করছে সেই কোণ দিয়ে দেবে, সেই ধরনের অঙ্কগুলো পড়ে। আর আমাদের পড়ে যে একটা কয়েনকে যদি আমরা ছোটবেলায় করেছি যে একটা কয়েনকে আমরা চোখের সামনে ধরে রাখি, নিয়ে চাঁদকে ঢাকা যায়, ঠিক চোখ থেকে কতটা দূরত্বে কয়েনটাকে রাখলে আমাদের মানে ওই চাঁদটা ঢাকা যাবে। ছোটবেলায় করেছে, দেখবে যে একটা কয়েন নিয়েছো, কয়েনটা চোখের সামনে ধরে রেখেছে, চাঁদ ফুল মুন আছে, তাকে ঢাকা দেওয়া যাচ্ছে। তো এই ধরনের অঙ্কগুলো পড়ে যে কতটা দূরত্বে রাখলে আমাদের চাঁদটা ঢাকা যাবে, এই ধরনের অঙ্ক। তো নেক্সট চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে ত্রিগোনোমেট্রিক অনুপাত, যেটা তোমাদের মাধ্যমিকের বইয়ে 3 নম্বর চ্যাপ্টার ছিল, যেখান থেকে একটু 3 নম্বর 4 নম্বর কোশ্চেন করতো। সো সেই চ্যাপ্টারটা আমরা করবো এরপরে, সেই চ্যাপ্টারটা বোঝার চেষ্টা করবো, অঙ্ক পরের দিন হবে, ঠিক আছে। তো ট্রিগোনোমেট্রিক অনুপাত, অনুপাত মানে হচ্ছে আমাদের সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, এই 6টা অনুপাত আমরা জানি। তো আমরা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিই, এটা যদি হয় থিটা, তো থিটার যেই অ্যাঙ্গেলটা নিই তার সামনের বাহুটাকে আমরা লম্ব বলি, আর এটা হয়ে যায় ভূমি। তখন সাইন থিটা
সমান কত হয় লম্ব, এটা কি হয় অতিভুজ। এই অতিভুজ মানে কত রুট ওভার লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার। তাহলে সাইন থিটা সমান কি হয় লম্ব বাই অতিভুজ, কস ভূমি বাই অতিভুজ, ট্যান লম্ব বাই ভূমি, কোসেক সমান কি হয় অতি বাই লম্ব, সেক সমান অতি বাই ভূমি, আর কট থিটা সমান কি হয় ভূমি বাই লম্ব। এই যে ছটা রেশিও পুরো ত্রিগোণমিতি জুড়ে এই ছটা রেশিওই আমাদের সব থেকে বেশি বিস্তার করে থাকবে, মানে এই ছটা রেশিও দিয়েই অঙ্ক থাকবে পুরো ত্রিগোণমিতি দিয়ে। ঠিক আছে, তো এই যে সাইন কস ট্যান এগুলো কি, এগুলো জাস্ট এ সাইন, মানে এগুলোর নাম একটা জাস্ট নাম, মানে সাইন ইজ জাস্ট এ SIGN সাইন। ওকে, এবারে আমরা কি শিখেছিলাম না তিনটে আইডেন্টিটি শিখেছিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, 2 নম্বর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, আর 3 নম্বর হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এবার জানতাম শিখেছি, এবার আমার কোয়েশ্চেন হচ্ছে কেন। কেনটা খুবই সহজ, অনেকে জানো অনেকে জানো না। এই যে আমি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ লিখেছি, তাহলে এখানে যদি আমরা বাম পক্ষে লিখি যে লম্ব স্কয়ার বাই অতি স্কয়ার প্লাস এখানে কসের জায়গাতে লিখি ভূমি স্কয়ার বাই অতি স্কয়ার, তাহলে অতি স্কয়ার হয়ে যাবে লসাগু, এখানে হয়ে যাবে কি লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার, আর এইখানে এই যে লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার সমান কি অতি স্কয়ার বাই অতি স্কয়ার, কেটে গেল 1 হয়ে গেল। এই সিমিলার ওয়েতে তুমি সেকের জায়গাতে যদি এটা পুট করো, ট্যানের জায়গাতে যদি এটা পুট করো, সেম ওয়েতে এইখান থেকে ভ্যালু পুট করে আমরা এই যে তিনটে আইডেন্টি মোস্ট ইম্পর্টেন্ট আইডেন্টি ছিল তোমাদের সেগুলো আমরা প্রুভ করতে পারবো। এরপরে একটা জিনিস শিখি, এরপর আমাদের কি ছিল না আমরা একটা ছক করতাম তাই না, এই ছকের মধ্যে আমাদের এরকম থাকতো যে এখানে থাকতো সাইন থিটা কস থিটা ট্যান থিটা কোসেক থিটা কট থিটা সেক থিটা কট থিটা, এবং এইদিকে থিটার ভ্যালুগুলো দেওয়া থাকতো 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এবার এখানে আমরা ভ্যালু পুট করতাম, ভ্যালুগুলো দেওয়া ছিল 0 ডিগ্রিতে সাইন 0 0, হাফ 1 বাই রুট 2 রুট 3 বাই 2 1 1 রুট 3 বাই 2 1 বাই রুট 2 হাফ 0, আর এখানে কি থাকতো না 0 1 বাই রুট 3 1 রুট 3, এটা থাকতো অসঙ্গত এরকম থাকতো। তো এটা অনেকে অনেক রকম স্টাইলে মুখস্থ করতো, কেউ অনেক সময় ভুলে যেত, কেউ আবার কিছু ছেলে বা কিছু বন্ধু বান্ধব দেখবে কিছুদিন পর বা তোমরাও কি করেছিলে না এইটা একটা নিয়ম বার করে ফেলেছিলে
কিছুদিন পর বললে যে ভাই বেশি খেটে খুটে লাভ নেই, এতগুলো মান মুখস্থ করা দরকার নেই, খুব ইজি দেখ যে এখান থেকে যদি আমি সাইনের ঘরটা শুধু মনে রাখি, কসের ঘরটা এইভাবে উল্টে দিলেই হবে, এই যে, এবং সাইন বাই কসকে যদি আমরা ভাগ করে দিই তাহলে ট্যানের ভ্যালু পেয়ে যাবো। তাহলে সাইনের ঘর যদি কেউ মনে রাখতে পারিস তাহলে কিন্তু আমরা পুরো এই ছকটাই কিন্তু মনে রাখতে পারবো। কোসেক কট এগুলো এইগুলোরই ভ্যালুর উল্টো। তো এটা তো খুব ভালো ব্যাপার এবং আমিও দেখতে পাচ্ছি তোমরাও দেখতে পাচ্ছ, কিন্তু কেন, আবার সেই কেন, এটা কেন হতো দেখো। তো একটা ত্রিভুজ নিচ্ছি, ঠিক আছে, এই যে একটা ত্রিভুজ নিয়েছি আমি, এখানে থিটা পেলাম, এটা হলো কি লম্ব, এটা কি ভূমি, এটাকে নাম দিলাম এ বি সি। তাহলে এখন এই ত্রিভুজটা অনুযায়ী সাইন থিটা সমান কত, বিসি বাই এসি, আর কস থিটা সমান কত, লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান কত না এ বি বাই এসি, ঠিক আছে। এরপরে দেখো এইখানটা পুরোটা 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে কত 90 মাইনাস থিটা, এখানে একটা টেনে দিলাম এরকম, এটাকে নাম দিলাম ডি। এখন যদি এটাকে অ্যাঙ্গেল ধরি তাহলে সাইন অফ 90 মাইনাস থিটা সমান কত হবে, এইটা অ্যাঙ্গেল, তাহলে এর সামনে বাহুটা হচ্ছে কি লম্ব, তাহলে হয়ে যাবে সিডি বাই এসি। এইটা ট্রায়াঙ্গেল, তাহলে এইটা হয়ে যাচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে সাইন অফ 90 মানে হচ্ছে সিডি। আবার দেখো এই সিডি কে আমি এই এ বি এর সমান লিখেছি, তাহলে কত হয়ে যাবে এ বি বাই এসি। এই এ বি বাই এসি মানে কত কস থিটা। তাহলে আমরা পেলাম কি যে সাইন অফ 90 মাইনাস থিটা সমান কস থিটা। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, যদি আমি এখানে থিটার জায়গাতে 0 পুট করি, থিটা ইকুয়ালস টু 0, তাহলে কি হয়ে যাবে সাইন অফ 90 ইকুয়ালস টু কস 0। সাইনের জায়গাতে থিটার জায়গাতে যদি 30 পুট করি তাহলে সাইন অফ 60 ইকুয়ালস টু কস 30। তো সাইন অফ যদি 60 পুট করি বা 45 পুট করি তাহলে 45 ইকুয়ালস টু কস 40। তাহলে এই কারণে না যে না এই এক্সচেঞ্জ হতো এরকম করে, এটা কোনো ম্যাজিক বা কোনো লজিক ছিল না, এটা কিন্তু একদম পুরো একটা থিওরির একটা সুন্দর জিনিস, যেখান থেকে আমরা কনক্লুড করতে পেরেছিলাম। আমরা এটা এমনি এমনি চলে আসেনি, এটা রিজন আছে, এটা রিজন হচ্ছে তার। অর্থাৎ কি হচ্ছে অ্যাকচুয়ালি, যখনই আমি এই ট্রায়াঙ্গেলটাকে ঘুরিয়ে এই বাহুর উপরে ফেলছি তখন লম্বটা ভূমি হয়ে যাচ্ছে, লম্বটা ভূমি হয়ে যাচ্ছে, আর ভূমিটা লম্ব হয়ে যাচ্ছে। এবারে লম্ব ভূমি আর ভূমি লম্ব হয়ে যাওয়ার মানে কি, সাইন হয়ে যাবে কস, কস হয়ে যাবে সাইন, ট্যান হয়ে যাবে কট, কট হয়ে যাবে ট্যান, কোসেক হয়ে যাবে সেক, সেক হয়ে যাবে কোসেক। সেই কারণে আমাদের ভ্যালুগুলোর এক্সচেঞ্জ হতো। এখান থেকে আমরা শিখেছিলাম যে সাইন অফ 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা, কস অফ থিটা ইকুয়ালস টু সাইন থিটা। এখানে এরকম করে পুরোটা করেছিলাম। তো এখানে মনে রাখা জিনিস কি না, এখানকার লজিকটা কি, যখনই আমি অ্যাঙ্গেলটাকে এইভাবে ফেলছি এই জিনিসটা আবার কাজে লাগবে, তখনই কিন্তু লম্বটা ভূমি হয়ে যাচ্ছে, ভূমিটা লম্ব হয়ে যাচ্ছে। তো অ্যাঙ্গেল বললাম, অ্যাঙ্গেলে কি করে ডিগ্রি থেকে রেডিয়ান আসে সেটা দেখলাম। অ্যাঙ্গেলের এস ইকুয়ালস টু আর থিটা দিয়ে কি ধরনের অঙ্ক পড়ে সেটা বললাম, সেই অঙ্কগুলো আমি করাবো অবশ্য, খুব ইম্পর্টেন্ট খুব সুন্দর সুন্দর কয়েকটা অঙ্ক আছে। তারপরে কি করলাম না, আমাদের যে বেসিক জিনিসপত্র, তিনটা আইডেন্টিটি, মোস্ট ইম্পর্টেন্ট আইডেন্টিটি, সেগুলো কেন হয় দেখলাম, এবং এখানে আমাদের যে এই যে ছকটা যে আমরা করতাম অ্যাজ এ মুখস্থ হিসাবে বা ট্রিক হিসাবে বা ম্যাজিক হিসাবে, সেটার কারণটা বুঝলাম।
এবং এখান থেকে আমাদের বিভিন্ন রকমের অঙ্কও আছে। ঠিক আছে, তো এই ভিডিওটা দেখলে তোমরা মোটামুটি ক্লাস 10টা পুরোটা কমপ্লিট হয়ে গেল এখানে। এর পরের যে ভিডিওটা আসবে সেটা আসবে এই চ্যাপ্টারের উপর অঙ্ক আসবে, এবং তারপরে আমরা কি করব না আমরা অ্যাকচুয়ালি ক্লাস 10 থেকে কি করে ক্লাস 11 হচ্ছে ঢুকছি সেই জায়গাটা দেখাবো। साइन थीटा कॉस थीटा पीके पढ़ू बॉन बेटा 5 बार 0 आए फिर भी पढ़ो मैथ बेटा मास्टरों के